শেখ হাসিনার নির্দেশেই গুম হন হুম্মাম কাদের চৌধুরী। এমন দাবি করে তিনি বলছেন, তার বাবা সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি ছিল জুডিশিয়াল কিলিং। তার মতে, ক্যাঙ্গারু কোর্টের রায়ে ফাঁসি দেয়া নেতাদের পরিবারকে দমিয়ে রাখতেই গুমের শিকার হন তিনি সহ আরও 2 নেতার সন্তান, যার মূল পরিকল্পনাকারী শেখ হাসিনা। 2016 সালের 3 আগস্ট বাবা সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলা সংক্রান্ত কাজে ঢাকা জজ কোর্টে যাওয়ার সময় গুম হন ছেলে হুম্মাম কাদের চৌধুরী। এরপর প্রায় 7 মাস আয়নাঘরে থাকার পর 2017 সালে ধানমন্ডিতে তার বাসার কাছে সুলতানা কামাল মহিলা কমপ্লেক্সের পাশে তাকে রেখে যায় অপহরণকারীরা। তার দাবি, শেখ হাসিনার নির্দেশেই তাকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। রাজনৈতিক কারণেই গুম হন তিনি। আমাদেরকে টার্গেট করা হয়েছিল যে আমরা সেকেন্ড জেনারেশন অথবা নেক্সট জেনারেশন যারা হয়তো রাজনীতির সাথে ইনভলভ হয়ে যাব। তো ওই বলে না যে গোড়ার থেকে যেন কেটে ফেলা হয়। এগুলো হয়তো অনেক মানুষের জন্য ভয়ঙ্কর একটা জিনিস, যে সত্যি কথা বলা। আমার বাবা এই সত্যি কথাগুলি বলে ফেলতো। ওটার কারণে হয়তো শেখ হাসিনা আমার বাবাকে একটু না বেশ কিছুটাই অপছন্দ করতো। তার অভিযোগ, মানবতাবিরোধী অপরাধের মামলায় তার বাবা সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে অনেক তথ্য উপাত্তই তারা ট্রাইব্যুনালে উপস্থাপন করতে পারেননি। এমনকি তাদের পক্ষে বিদেশ থেকে আসা সাক্ষীদেরও দেশে আসার ভিসাও দেওয়া হয়নি। আমার এখানে বক্তব্য খুব সিম্পল। এই জিনিসটা একটা জুডিশিয়াল মার্ডার ছিল। এই আইসিটিটাও আওয়ামী লীগের একটা মেশিন ছিল। এটা একটা হত্যা করার মেশিন ছিল। আপনি ওখানে যে কোনো ব্যক্তিকে ঢুকিয়ে দিবেন, সে অন্যায় করুক আর না করুক, তার রায় একটাই হবে, সেটা হচ্ছে গিয়ে হত্যা আর ফাঁসি। হাসিনা সরকারের সময় ট্রাইব্যুনালের রায় বিচারক না লিখে বেলজিয়াম থেকে লেখা হতো দাবি করেন তিনি। আর এ কারণেই সাবেক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামকে কটাক্ষ করেন তার বাবা। উনি যাদেরকে সম্মান দেওয়ার মনে করতো তাদেরকে সম্মান দিত, আর যাদেরকে মনে করতো সম্মান দেওয়ার কোনো প্রয়োজন নেই তাদেরকে কোনো সময় সম্মান দিত না। যারা ওখানে এই আইসিটিকে ব্যবহার করেছিল তারাই এখন সেখানে আসামি হয়ে দাঁড়িয়েছে। জুলাই অভ্যুত্থানের পর পরিবর্তিত বাংলাদেশে প্রকৃত গণতন্ত্রের চর্চায় অবদান রাখতে চান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির এই নেতা। হ্যাঁ, এই সেলটার মধ্যেই আমাকে রেখেছিল। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যতদিন জনগণের ভোটের অধিকার নিশ্চিত হচ্ছে না, ততদিন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিএনপির সাথে আন্দোলনে অংশ নেয়া দলের নেতাদের দাবি, সরকার যেভাবে নির্বাচনের তারিখ দিয়েছে তা গ্রহণযোগ্য নয়। সংস্কারের অজুহাতে নির্বাচন নিয়ে টালবাহানা চলবে না। শনিবার বিএনপির লিয়াজো কমিটির সাথে বৈঠকে এসব কথা বলেন 12 দলীয় জোট নেতারা। সমসাময়িক রাজনীতি, আগামী নির্বাচন ও পঞ্চদশ সংশোধনী সহ দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে বিএনপির সঙ্গে বৈঠক করেন 12 দলীয় জোটের নেতারা। শনিবার বিকেলে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হয়। পরে 12 দলীয় জোটের নেতারা জানান, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ঐক্যের মতো আগামীতেও বিএনপির সঙ্গে কিভাবে জোট কাজ করবে তা নিয়ে আলোচনা হয়েছে। 12 দলীয় জোট এবং বিএনপি এবং দেশের ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক শক্তিসমূহ দীর্ঘদিন যাবৎ যে আন্দোলন করে এসেছে, আমাদের সেই আন্দোলনের এবং সেই ঐক্যের প্রয়োজনীয়তা ফুরিয়ে যায় নাই। আগামীতে সেটা আরও গভীরভাবে অনুভূত হবে। একই ইস্যুতে পরে বিএনপি লিয়াজো কমিটির সাথে বৈঠকে বসে সমমনা রাজনৈতিক দলগুলোর নেতারা। তারা জানান, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে দ্রুত নির্বাচন দিতে হবে। জনগণের সরকার প্রতিষ্ঠিত না হলে কোনো সমস্যা সমাধান হবে না। তাই গণতন্ত্র রক্ষার জন্য নির্বাচন খুবই জরুরি। সুনির্দিষ্টভাবে নির্বাচনের ডেট তারিখ দিতে হবে এবং আমরা এটাও চাই যে সংস্কারের নামে কালক্ষেপণ করে নির্বাচন দেরি করা ঠিক হবে না। বৈঠক শেষে লিয়াজো কমিটির প্রধান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, যতদিন জনগণের ভোটের অধিকার নিশ্চিত না হচ্ছে ততদিন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না। ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয় নাই। সেটা পুনঃপ্রতিষ্ঠা হবে যখন জনগণ অবাধে, নির্বিঘ্নে, শান্তিতে তার ভোটাধিকার প্রয়োগ করে এ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তাদের নির্বাচিত প্রতিনিধিদের দিতে পারবেন। বৈঠকে দেশের বিদ্যমান রাজনৈতিক অবস্থা নিয়ে দলগুলোর সাথে আলোচনা হলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানায় বিএনপি। বনি ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশে জঙ্গিবাদ আর মাথাচাড়া দেবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস।
শুক্রবার ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টকে দেয়া এক সাক্ষাৎকারে কথা জানান তিনি। এ সময় বাংলাদেশের তরুণেরা ধর্ম নিয়ে নিরপেক্ষ বলে মন্তব্য করেন অধ্যাপক ইউনুস। বলেন, এই তরুণেরা পুরো বিশ্বকে পরিবর্তন করতে পারে। শেখ হাসিনা সরকারের পতনের পর দ্য ইকোনমিস্টের 2024 সালের বর্ষসেরা দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। এ নিয়ে প্রতিক্রিয়া জানানোর জন্যই প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারটি নেওয়া হয়। এ সময় এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলেন, নির্বাচনের পর আবারও নিজের স্বাভাবিক কাজে ফিরে যাবেন তিনি। সরকারের অনুমোদন ছাড়াই হংকংয়ে কোম্পানি খুলেছেন আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য বিকন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবাদুল করিম। এর মাধ্যমে 200 কোটি টাকার বেশি হংকংয়ে নিয়ে যাবার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। বাংলাদেশ ব্যাংক বলছে, অনুমোদন ছাড়া কোনো কোম্পানি বিদেশে টাকা নিলে সেটি পাচার বলে গণ্য হবে। ব্রাহ্মণবাড়িয়া 5 আসনের সাবেক সংসদ সদস্য ও স্বৈরাচার শেখ হাসিনা সরকারের সুবিধাভোগী এবাদুল করিম। তিনি বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। রপ্তানির নামে অর্থ পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সরকারের অনুমতি ছাড়াই 2016 সালের 23 আগস্ট হংকংয়ে বিকন এশিয়া প্যাসিফিক নামে একটি কোম্পানি খুলেন তিনি। সে দেশের তালিকাভুক্তি সনদে কোম্পানির প্রতিষ্ঠাতা হিসেবেও নাম আছে মোহাম্মদ এবাদুল করিমের, আর ঠিকানা হংকংয়ের নাথান রোডের বেল হাউজে। ওই সময় বিকন এশিয়া প্যাসিফিকের নামে হংকংয়ের HSBC ব্যাংকের একটি শাখায় অ্যাকাউন্ট খোলেন এবাদুল করিম। ব্যাংক লেনদেনের তালিকা পর্যালোচনায় দেখা যায় 2017 সালের জানুয়ারি থেকে নভেম্বরের এই 11 মাসে 288 কোটিরও বেশি টাকা HSBC ব্যাংকের ওই শাখায় গেছে বাংলাদেশ থেকে। মূলত হংকংয়ের প্রতিষ্ঠানটিতে বিনিয়োগের জন্য এই টাকা পাঠানো হয়। এছাড়া আরব আমিরাতের দুবাইয়ে বিকন গ্লোবাল অপারেশনস নামে আরেকটি প্রতিষ্ঠান চালু করা হয়, যার লেনদেন চলে দুবাইয়ের মার্শেক ব্যাংকে। এসব বিষয়ে বক্তব্য জানতে মতিঝিল বিকন হাউসে গেলে প্রায় 1 ঘন্টা অপেক্ষা করার পরও দেখা করেননি কোম্পানির এমডি এবাদুল করিম, চেয়ারম্যান নুরুন নাহার করিম এবং সিএফও জালাল উদ্দিন। ফোনও ধরেননি এবাদুল করিম। পরে ফোনে কথা হয় চেয়ারম্যান নুরুন নাহারের সঙ্গে। তিনি হংকংয়ের কোম্পানি স্থাপন ও টাকা পাঠানোর বিষয়ে কোনো মন্তব্য না করলেও দুবাইয়ে টাকা পাঠানোর বিষয়টি স্বীকার করেন। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক জানায়, বিদেশে কোম্পানি খোলার ক্ষেত্রে গভর্নরের নেতৃত্বে 15 সদস্যের বাছাই কমিটির অনুমতি নিতে হয়, অন্যথায় সেটা অর্থ পাচার বলে গণ্য হবে। নীতিমালার আওতায় অনুমোদনহীনভাবে কেউ যদি টাকা বিদেশে নিয়ে ব্যবসা বিনিয়োগ করে, তাহলে তো অবশ্যই সেটা হচ্ছে মানি লন্ডারিং পর্যায়ে। বিদেশে বেআইনিভাবে কোম্পানি খোলা, টাকা পাচার ও নানা অনিয়মের মাধ্যমে শেয়ার হোল্ডারদের বঞ্চিত করায় ব্যবস্থাপনা পরিচালক এবাদুল করিমের বিরুদ্ধে প্রধান উপদেষ্টার কাছে লিখিত অভিযোগ জমা হয়েছে। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পূর্বাচলে বুয়েট শিক্ষার্থী মোহতাসিম মাসুদ নিহতের ঘটনায় মামলা নিতে অসহযোগিতা করেছিল পুলিশ, এই অভিযোগ সহপাঠীদের। ঘটনার প্রতিবাদে বুয়েট ক্যাম্পাসে অবস্থান কর্মসূচিতে একথা জানান তারা। আরও বলেছেন, চালক মুবিনের পরিবার মামলা দায়েরের সময় প্রভাব খাটানোর চেষ্টা করে। এই ঘটনাকে হত্যাকাণ্ড উল্লেখ করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত সহ 5 দফা দাবি শিক্ষার্থীদের। পূর্বাচলের সড়কে বুয়েট শিক্ষার্থী মোহতাসিমের মৃত্যুর প্রতিবাদে সহপাঠীদের এই অবস্থান কর্মসূচি। শনিবার দুপুর 12টায় বুয়েটের শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হয় কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা। সুষ্ঠু বিচার চেয়ে শিক্ষার্থীরা বলেন, অভিযুক্ত চালক মুবিনের মাদক নেয়ার প্রমাণ মিললেও ন্যায় বিচার নিয়ে শঙ্কায় তারা। চালকের পরিবারের লোকজন বিভিন্নভাবে মামলার ঘটনা প্রক্রিয়া প্রভাবিত করার চেষ্টা করে। এর প্রেক্ষিতে অভিযুক্তের মা নানাভাবে শিক্ষার্থীদের মামলা থেকে দূরে থাকতে ক্ষতিপূরণ প্রদানের কথা জানান। শুরু থেকেই মামলা নেওয়ার ক্ষেত্রে টালবাহানা এবং হত্যাকারীর পরিবারে বিভ্রান্তিকর এবং মিথ্যা তথ্য নিউজ মিডিয়ায় প্রদান থেকে শুরু করে বিভিন্নভাবে বিচার প্রক্রিয়াকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার প্রচেষ্টা আমাদেরকে শঙ্কিত করেছে। অভিযুক্তদের আইনজীবী গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন বলেও অভিযোগ বিক্ষোভকারীদের। লিখিত বক্তব্যে নিহতের সহপাঠীরা জানান, মামলা দায়েরের সময়ও প্রভাব খাটানোর চেষ্টা করা হয়। এছাড়া শুরুতে পুলিশের অসহযোগিতার অভিযোগও তোলা হয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে
অভিযুক্তদের আইনজীবী গণমাধ্যমে বিভিন্ন রকমের বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। একই সাথে কিছু সংবাদ মাধ্যমেও এই হত্যাকাণ্ডকে দুর্ঘটনা বলে অপপ্রচারের চেষ্টা চালানো হচ্ছে। আমরা এই অপপ্রচারের তীব্র নিন্দা জানাই। শুক্রবার রাত ৩টার দিকে পুলিশ চেকপোস্টে মোহতাসিমের মোটরসাইকেলকে ধাক্কা দেয় দ্রুতগতির প্রাইভেট কার। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। আহত হন বুয়েটের সিএসসির আরও 2 শিক্ষার্থী মেহেদি হাসান ও অমিত সাহা। গাড়িটি চালাচ্ছিলেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের ছেলে মুবিন আল মামুন। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পুরোপুরি কাজ শেষ না হলেও জানুয়ারিতে চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলাচলকারী গাড়িকে গুনতে হবে টোল। কয়েক দফা কমিয়ে ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে টোলের হার। 10 ধরনের গাড়ি চলতে পারলেও এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলতে পারবে না মোটরসাইকেল ও ভারী ট্রাক। আনুষ্ঠানিকভাবে চলাচল শুরু না হলেও কয়েক মাস থেকে চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পরীক্ষামূলকভাবে চলাচল করছে যানবাহন। কয়েকবার টোল হার নির্ধারণ হলেও নানা সমালোচনার পর এবার 10 ধরনের গাড়ির টোল হার চূড়ান্ত করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। আমরা একটু আবার আপিল করেছিলাম মন্ত্রণালয়ের মাধ্যমে বর্তমান সরকারের আমলে। এখন বর্তমান সরকার সেটা কিন্তু খুব কনসিডারেবলি দেখেছে এবং মন্ত্রণালয় সেভাবে আমাদের নির্দেশনা দিয়েছে। ওই টোল যেটা নির্ধারণ করেছে এটা আগের চেয়ে অনেক কম এবং সহনীয় আছে, মানুষ দিতে পারবে। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলাচলে অনুমোদন পাওয়া সিএনজি অটোরিকশাকে টোল দিতে হবে 30 টাকা, কার 80 টাকা, মিনিবাসকে 200 টাকা টোল দিতে হবে। ভেহিকলগুলোকে আগে থেকেই তারা যেন আমি ওখানে গিয়ে উঠবো সেইভাবেই সে অগ্রসর হবে, আরেকজন এখান থেকে উঠবে সেইভাবে অগ্রসর হবে। তাহলে র্যাম্পগুলা ওদের সুবিধার জায়গায় নামানো দরকার। গত বছরের 14 নভেম্বর তড়িঘড়ি করে এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন হয়। প্রায় 4,370 কোটি টাকা ব্যয়ে নির্মিত এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য 15 কিলোমিটার। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ভাঙা হবে না কিশোরগঞ্জের হাওরের অলওয়েদার সড়ক, জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। যদিও গেল নভেম্বরে সিলেট অঞ্চলে বন্যা ঠেকাতে সড়কটির কিছু অংশ ভেঙে ফেলার ইঙ্গিত দিয়েছিলেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা। তবে সেতু উপদেষ্টা বলেছেন, বন্যা মোকাবিলায় হাওরের নদী খননেই জোর দেয়া হচ্ছে। এটি 2022 সালের চিত্র। ভারতের মেঘালয় থেকে নেমে আসা পানির ঢলে ভেসে যায় সুনামগঞ্জ। এর আগে কখনোই এমন ভয়াবহ বন্যার মুখোমুখি হয়নি সুনামগঞ্জবাসী। টানা কয়েকদিন পানির নিচে থাকে শহরসহ প্রায় সব উপজেলা। এই বন্যায় তলিয়ে যায় সিলেটও। শহরের উঁচু এলাকাগুলোতেও পানি ঢুকে পড়ে। এই পরিস্থিতির জন্য সে সময় অনেকেই কিশোরগঞ্জের হাওরে অলওয়েদার সড়ককে দায়ী করেন। এই সড়কের মাধ্যমে পানির প্রবাহ আটকে দেওয়া হয়েছে বলেও অভিযোগ তোলেন পরিবেশবাদীরা। গেল নভেম্বরে সিলেটে এক কর্মশালায় প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, বন্যা ঠেকাতে প্রয়োজনে অলওয়েদার সড়কের কিছু অংশ ভেঙে ফেলা হবে। এ নিয়ে প্রতিবাদও জানিয়েছিল হাওড়াঞ্চলের মানুষ। প্রকৃতির ক্ষতি করছে, যেটা পরিবেশের ক্ষতি করছে, সেটাকে আমাদেরকে ঠিক করতেই হবে। তো ফলে ওই দরকার হলে ওই রাস্তা কিছু ভেঙে যদি আমাদেরকে পানি চলাচলের ব্যবস্থা করতে হয় সেটা করতে হবে। তবে সে পথে হাঁটছে না সরকার। শনিবার কিশোরগঞ্জে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা জানান, সড়কটি ভাঙার কোনো পরিকল্পনা নেই তাদের। বন্যা মোকাবেলায় হাওরের সব নদী খননে জোর দিচ্ছেন উপদেষ্টা। এখন এটার ভালো মন্দ নিয়ে আমরা আর বিতর্ক করব না, কিন্তু এইটার ফলে সৃষ্ট যেসব অসুবিধা সৃষ্টি হয়েছে সেগুলোকে আমরা সমাধান করার চেষ্টা করব। আওয়ামী লীগ সরকারের আমলে কিশোরগঞ্জের হাওরে অলওয়েদার সড়ক নির্মাণ হয়। তবে এ কাজে পরিবেশের উপর প্রভাব যাচাই না করার অভিযোগ দীর্ঘদিনের। হাসান কামরুল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সংস্কার ও প্রকল্প বাস্তবায়নে ধীরগতি, বাজেট সংকট সহ নানা কারণে দেশের 5 জেলার বিভিন্ন সড়কের বেহাল দশা। বেহালে সব সড়ক যেমন সাধারণ মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি সড়কগুলোতে প্রায়শই ঘটছে দুর্ঘটনা। পদ্মা ও কালনা সেতুর মাধ্যমে খুব সহজে নড়াইলে বাস, ট্রাক সহ ভারী যানবাহন প্রবেশ করতে পারছে। তবে এ ধরনের বড় যানবাহন চলাচলের জন্য নেই প্রশস্ত সড়ক।
কালনা সড়ক থেকে নড়াইল হয়ে যশোর পর্যন্ত 56 কিলোমিটার সড়কের বেহাল দশা। ছোট ছোট খানাখন্দ ও ঝুঁকিপূর্ণ বাঁকের কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এতে ভোগান্তিতে সড়ক ব্যবহারকারীরা, অন্যদিকে ট্রাফিক নিয়ন্ত্রণে হিমশিম অবস্থা পুলিশের। রাস্তাটা যদি একটু বড় হয় আমাদের জন্য ভালো, দুর্ঘটনা কমবে। রাস্তা যদি এক্সটেনশন না করা হয় এগুলো বড় চ্যালেঞ্জ, এই নড়াইল জেলার জন্য বড় চ্যালেঞ্জ। এবং আপনারা দেখছেন প্রায় কিন্তু সড়ক দুর্ঘটনা হচ্ছে। যখন এই গাড়িগুলো এই সরু রাস্তায় ওভারটেকিং করতে যাচ্ছে তখনই কিন্তু সড়ক দুর্ঘটনা হচ্ছে। জামালপুরের দেওয়ানগঞ্জের তারাটিয়া থেকে সানন্দবাড়ি বাজার পর্যন্ত 11 কিলোমিটার এই সড়কটিতে প্রতিদিন 2 জেলার অন্তত 4 লাখ মানুষ চলাচল করে। দীর্ঘ সময় ধরে সংস্কার না করায় এই সড়কটি এখন অনেকটা কাঁচা রাস্তায় পরিণত হয়েছে। দেরিতে কাজ করে, কাজ চালু করে না। দেখা যায় যে আধা ঘন্টার রাস্তা দেখা যায় 1 ঘন্টা লাগে পঞ্চায়েতে। ঝিনাইদহ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় গ্রামীণ সড়কের সংখ্যা 2357টি, যার মধ্যে 2097 কিলোমিটার কাঁচা রাস্তা এবং পাকা রাস্তা রয়েছে 2447 কিলোমিটার। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এসব পাকা সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কগুলো সংস্কারের প্রয়োজন প্রায় 600 কোটি টাকা। এখন এই রাস্তার যে পরিস্থিতি তাতে চলার মতন যোগ্য নয়, গাড়ি ঘোড়া চলছে না, ভেঙে যাওয়া যায় না, মাথা ভেঙে যাচ্ছে, গাড়ি ঘোড়া ভেঙে যাচ্ছে। আমরা যদি প্রতি বছর 500 থেকে 600 কিলোমিটার রাস্তা মেরামত করতে পারি তাহলে জেলার সমস্ত পাকা রাস্তা ভালো থাকবে। আমাদের বরাদ্দ মিনিমাম যদি 3 থেকে 4 গুণ বাড়ানো যায় তাহলে সেই রাস্তাগুলো মেরামত করা সম্ভব হবে। এছাড়া বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগে নোয়াখালীর 8 উপজেলায় প্রায় 2000 কিলোমিটার এবং চাঁদপুরের 8 উপজেলায় 126টি সড়ক খানাখন্দে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কগুলো দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বেহাল সড়কের বিষয়ে আরও জানাতে বা নড়াইল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আসাদুর রহমান। আসাদুর, এই বেহাল সড়কগুলো সংস্কারে কোনো উদ্যোগ দেখতে পাচ্ছেন কি? সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো কি বলছে? দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা পরবর্তীতে আবার সংযোগটি স্থাপনের চেষ্টা করব। যাচ্ছি পরের খবরে। চট্টগ্রামে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ কাজ শুরু করেছে সিটি কর্পোরেশন। প্রতিদিন মধ্যরাতে নগরীর বিভিন্ন স্থানে ঝটিকা অভিযান পরিচালনা করছে সংস্থাটি। গতরাতে নগরীর চকবাজার এলাকার বিভিন্ন সড়কে অভিযান চালানো হয়। এ সময় ফুটপাতে থাকা মালপত্র, ভ্যান, বিভিন্ন প্রতিবন্ধক স্থাপনা সরিয়ে নেওয়া হয়। চট্টগ্রাম সিটি মেয়রের একান্ত সচিব মারুফুল ইসলাম জানান, মেয়রের নির্দেশে এই কার্যক্রম শুরু করা হয়েছে। প্রতিরাতেই নগরীতে এই অভিযান চলবে। অভিযানের পরে যাতে কেউ নতুন করে দোকান বসাতে না পারে সেজন্য একই স্থানে একাধিকবার উচ্ছেদ কার্যক্রম চলবে বলেও জানান তিনি। উচ্ছেদ অভিযানে ছাত্রনেতারা উপস্থিত ছিলেন। দ্বিতীয়বারের মতো শনিবার বিকেলে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে দুবাই করাচি চট্টগ্রাম রুটের জাহাজ এমভি ইউয়ান জিয়াং ফা ঝং। এবার জাহাজটিতে চিনি, গুড়, ডলোমাইট, খেজুর সহ বিভিন্ন ধরনের পণ্য আনা হয়েছে। চট্টগ্রাম বন্দরকে দেয়া জাহাজটির ঘোষণাপত্র অনুযায়ী সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান থেকে আনা হয়েছে 811 কন্টেইনার পণ্য, যা জাহাজটির প্রথম ট্রিপের চেয়ে দ্বিগুণেরও বেশি। এর মধ্যে পাকিস্তান থেকে এসেছে 678 কন্টেইনার পণ্য। এর মধ্যে 285 কন্টেইনারে 1,48,200 প্যাকেট পরিশোধিত চিনি আনা হয়েছে। এছাড়া 138 কন্টেইনারে ডলোমাইট, 46 কন্টেইনারে কাপড় আনা হয়েছে। এর বাইরে আছে 18 কন্টেইনার আলু, 20 কন্টেইনার আখের গুড়। পাকিস্তান ছাড়াও সংযুক্ত আরব আমিরাত থেকে আনা হয়েছে চিনি, খেজুর, লিউব অয়েল যন্ত্রাংশ। রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে ওপেন হার্ট সার্জারিতে রোগীর মৃত্যুর পর উঠেছে ভুল চিকিৎসার অভিযোগ। শনিবার রাতে এই ঘটনায় হাসপাতালে হট্টগোল করেন নিহতের স্বজনরা। তাদের অভিযোগ, মৃত্যুর 3.5 ঘন্টা পর পরিবারকে জানানো হয়। ঘটনা ধামাচাপা দিতে টাকা ও চাকরির প্রলোভনও দেখানো হয়। চিকিৎসায় অবহেলা নাকচ করলেও ঘটনা তদন্ত করবে হাসপাতাল কর্তৃপক্ষ। আর অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। বাবার মৃত্যুতে এভাবেই কান্নায় ভেঙে পড়েন মেয়ে ফারজানা আক্তার। তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন স্বজনরা। প্রিয়জনকে হারিয়ে বেদনার্ত সবাই।
হৃদরোগে আক্রান্ত মোশাররফ হোসেনকে বুধবার ভর্তি করা হয় গ্রিন রোডের গ্রিন লাইফ হাসপাতালে। পরিবার বলছে, অপারেশনের আগেও স্বাভাবিক ছিলেন তিনি, তবে সন্ধ্যায় ওপেন হার্ট সার্জারি করতে গিয়ে তার মৃত্যু হয়। স্বজনদের অভিযোগ, অপারেশন করতে গিয়ে রোগীর মৃত্যুর পর ছলচাতুরির আশ্রয় নেয় কর্তৃপক্ষ। মৃত্যুর খবর পরিবারকে 3.5 ঘন্টা পর জানানো ছাড়াও দেয়া হয় অর্থ ও চাকরির প্রলোভন। আমাদের সামনে চলাবিধা উপার্জনের ক্ষমতা যে সে নিয়ে গেল, তার একটা ভুল চিকিৎসার কারণে এই দায়বহর কে নিবে? আমি এই দায়বহর এই গ্রিন লাইফ হাসপাতালের কর্তৃপক্ষকে আমি দিচ্ছি। মঞ্জুরুল আলম স্যার আমাকে আর কি আমার পড়ালেখার খরচ, 5 বছর পড়ালেখা শেষে গ্রিন লাইফ উনি আমার জব দিয়ে দিবে, এটা স্যার আমার অফার করছেন যাওয়ার সময় 5,000 টাকা। এবং স্যার যখন বেরোলো দ্বিতীয়বার ওনার যে অ্যাসিস্ট্যান্ট জুয়েল, ওই জুয়েলের কাছে নাকি অন্য একটা স্যার আবার 5,000 টাকা দিয়েছে, যেটা পেশেন্টদের দিও। এদিকে চিকিৎসায় অবহেলার দাবি অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে ঘটনা তদন্ত করে কারো গাফিলতি পেলে ব্যবস্থার আশ্বাস তাদের। সার্জন ছাড়া শুরু করা হয় না, সার্জনই কাজটা করে, কিন্তু ওই যে ড্রেসিং, পেশেন্টকে বেডিতে তোলা, পজিশনিং করা, একটু সব দেওয়া, মুছে যে রেডি করা, এটা তো সবসময় সার্জনের লাগে না। এখানে টিম যারা থাকেন তারপরে অ্যানেস্থেসিয়া দেওয়া। পুলিশ বলছে, পরিবারকে দেয়া হাসপাতালের বিল ভাউচারে অসঙ্গতি পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। একটা বিষয়ে যেটা আমি মেনলি দেখলাম, সেটা ওনাদের ম্যানেজমেন্টের একটা সমস্যা আছে, সেটা হলো আপনার ওই টাকা দেওয়ার পরে যে একটা পাকা রিসিপ্ট দেওয়ার কথা, সেটা ওনারা না দিয়ে হাতে লেখা একটা রিসিপ্ট দিচ্ছে। ওনারা যদি আমাদের এখানে আসে, যদি কোনো কমপ্লেন করেন, আমরা সেইভাবে। রোগীর মৃত্যুর খবরে চিকিৎসক ও কর্তৃপক্ষের বিরুদ্ধে শাস্তির দাবি করে রাতে হাসপাতালে হট্টগোল করেন ক্ষুব্ধ স্বজনরা। ঘটনাস্থলে আসে পুলিশ, পরে রাত 3টার দিকে মরদেহ নিয়ে যায় পরিবার। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্রাজিলের দক্ষিণ পূর্বাঞ্চলে বাস ট্রাকের সংঘর্ষে বাস চালক সহ 38 জন নিহত হয়েছেন। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 7 জন। তাদের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া দুর্ঘটনার পর ঘটনাস্থল ছেড়ে পালিয়েছেন ট্রাকটির চালক। স্থানীয় সময় শনিবার ভোরে মিনাস জেরাইস রাজ্যে এই দুর্ঘটনা ঘটে। দমকল বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, 45 যাত্রী নিয়ে সাও পাওলো থেকে বাসটি আসছিল। ভোর 4টার দিকে হঠাৎ টায়ার ফেটে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় বাসটির। এরপর বাসটিতে আগুন ধরে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ট্রাকটিতে করে একটি গ্রানাইট ব্লক নেওয়া হচ্ছিল। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। কুষ্টিয়ায় দোকানে দোকানে ঘুরেও মিলছে না বাংলা সার, কোথাও পাওয়া গেলেও বিক্রি হচ্ছে বেশি দামে। ভুক্তভোগীর অভিযোগ, বিক্রেতারা সংকটের অজুহাতে বেশি দাম হাঁকছেন। বিক্রেতাদের দাবি, গত কয়েক মাস ধরেই চাহিদা মতো মিলছে না সার। এমন পরিস্থিতিতে বিকল্প সার ব্যবহারের পরামর্শ কৃষি কর্মকর্তাদের। গত কয়েকদিন ধরে কুষ্টিয়ায় ফসফেট, ড্যাপ সহ বিভিন্ন ধরনের বাংলা সারের সংকট দেখা দিয়েছে। এতে ফসলের উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় পড়েছে কৃষক। ভুক্তভোগীদের অভিযোগ, দোকানে দোকানে ঘুরেও প্রয়োজনীয় সার মিলছে না। কোথাও মিললেও সংকটের অজুহাতেই বিক্রি হচ্ছে বস্তায় 200 থেকে 300 টাকা বেশি দামে। সারের যে দাম, আর সার তো আমরা পাইনি ঠিক মতো। অন্য বছরের সাহেবের বেশি, মেলা বেশি, মানে বস্তার পর 300-400 টাকার বেশি। 1100-1200 টাকা বস্তা, সেই সার এখন 1400 থেকে 1550 টাকা পর্যন্ত। বিক্রেতাদের দাবি, গত কয়েক মাস ধরে চাহিদা মতো সার পাচ্ছেন না। আমাদের বরাদ্দ দিতে হবে বিসিআইসির, তারপরে আমরা মালটা পাবো। তারা বলছে ভাই মাল নেই, আমার দোকানে এসে কি আমি বলি ভাই মাল নেই, কি করার। পরিস্থিতি সামাল দিতে বিকল্প সার ব্যবহারের পরামর্শ দিচ্ছে কৃষি কর্মকর্তারা। মাস যাবত এই সারটার বরাদ্দ নাই এবং কৃষকের কাছে এই বাংলা ডিএপি বা বাংলা টিএসপি সারটা অতি প্রিয় একটি সার। তারা ওইটা ফ্যাসিনেশন বাদ দিয়ে যে কোনো যে আমাদের টিএসপি সারগুলো রয়েছে আমদানি করা, সেই সারগুলো তারা ব্যবহার করতে পারে। জেলায় এই মৌসুমে 1,25,000 হেক্টর জমিতে চাষাবাদ হচ্ছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে এবার কুষ্টিয়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মিলন উল্লাহ। মিলন, সার সংকটের মূলত কারণ কি? কোনো ধরনের কারসাজি রয়েছে কি এখানে?
হ্যাঁ, আসলে কারসাজির বিষয়ে যদি বলেন তাহলে বলবো যে আমরা কৃষকের সাথে কথা বলেছিলাম, কথা বলেছি কৃষি কর্মকর্তাদের সাথে এবং বিসিআইসির যারা ডিলার আছে তাদের সাথে কথা বলেছি। বিসিআইসির ডিলারদের অভিযোগ যে গত কয়েক মাস ধরে কিন্তু তারা তাদের যে পর্যাপ্ত চাহিদা, সেই চাহিদা অনুযায়ী যে সার, সেই সার কিন্তু কর্তৃপক্ষ তাদেরকে সরবরাহ করছে না, যার কারণে কিন্তু বাজারে কিছুটা সংকট দেখা দিয়েছে। আরেকটি কথা বলে রাখি, সেটি হলো যে কুষ্টিয়ার যে 6টি উপজেলা, এই 6টি উপজেলার কুষ্টিয়ার কুমারখালী সদর, কুষ্টিয়া সদর এবং খোকসা সহ এর একটি বড় অংশ এবং বাকি 3 যে উপজেলা, এই 3টি উপজেলায় কিন্তু খুব অধিকাংশ জমিতে কিন্তু এখন তামাকের চাষ হয় এবং আপনারা জানেন যে বহুজাতিক যে কোম্পানিগুলো আছে, এই কোম্পানিগুলো কিন্তু চাষিদের সহায়তা করে থাকে নগদ টাকা দিয়ে এবং সেই টাকা দিয়েই কিন্তু চাষিরা এই সংকটের কারণে অতিরিক্ত সার কিনে মজুত করে রাখছে তাদের সংকটকালীন সময় কাজে লাগানোর জন্য। এটাও কিন্তু একটা কারণ। আর আরেকটা কারণ হলো চাহিদা মতো সার কিন্তু বাজারে নেই, যার কারণে কিন্তু সাধারণ যে চাষি, আপনি জানেন যে এখন হলো ভুট্টা, গম এবং সরিষা সহ আরো কিছু ফসল এখন মাঠে উৎপাদন হবে বা চাষাবাদ শুরু হবে, এই সময় কিন্তু সারের চাপটাও কিন্তু বেশি থাকে, যার কারণে কিন্তু এই সারের সংকট বাজারে দেখা দিচ্ছে। আর এই সংকটকে কাজে লাগিয়ে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী, তারাও কিন্তু যাদের কাছে সার মজুদ থাকে তারা কিন্তু এই সুযোগটা নিচ্ছে। তারা প্রতি বস্তা সারে কৃষকদের ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু বিভিন্ন অজুহাতে এই দামটা বেশি নিচ্ছে, প্রায় 200 থেকে 300 টাকা বস্তা প্রতি তারা বেশি নিয়ে কিন্তু এই সার বিক্রি করছে। তো এই বিষয়ে আমরা কৃষি কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে আসলে এটা সাময়িক সমস্যা এবং এই সমস্যা কিন্তু অতি দ্রুত কেটে যাবে এবং তারা এই সমস্যা মোকাবেলা করে কৃষকরা কিভাবে চাষাবাদ করবে সে বিষয়ে কিন্তু তারা কৃষকদের পরামর্শ দিয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা যারা অভিযুক্ত ডিলার আর কি, যারা এইসব ডিলারদের সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু একটাই অজুহাত দিচ্ছে যে তাদের এই পর্যাপ্ত যে সার, সেই সার কিন্তু তারা চাহিদা মতো পাচ্ছে না, বিধায় এই সংকট তৈরি হয়েছে এবং এই সংকট তৈরি হওয়ার কারণেই কিন্তু কৃষকরা সার পাচ্ছে না। তবে আসলে মূলত কথা এটাই যে সামনে যে মৌসুম, এই মৌসুমে কিন্তু সামনে বড় মৌসুম আসছে, এই বড় মৌসুমের শুরুর আগে কিন্তু কৃষকরা যাতে সার অ্যাভেলেবেল পায় সেই ব্যাপারে কিন্তু সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করেছে। তো কুষ্টিয়া থেকে সার সংকট নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। সার সংকট নিয়ে কুষ্টিয়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী মিলনুল্লাহ। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি পূর্ব উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়েছে। শনিবার আবহাওয়া অধিদপ্তর থেকে এই তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, সুস্পষ্ট লঘুচাপটি ক্রমান্বয়ে দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হতে পারে। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে রোববার সকাল পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এছাড়া আজ ঢাকাসহ দক্ষিণাঞ্চলের কিছু কিছু এলাকায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে 3 দিন পর উত্তরের জেলা পঞ্চগড়ে ফের তাপমাত্রা নামল 1 অঙ্কের ঘরে। ভোরের জেলার তাপমাত্রা রেকর্ড করা হয় 9.8 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া পরিস্থিতির আরও খবর জানাতে পঞ্চগড় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শফিকুল আলম। শফিকুল, তাপমাত্রা আবারও 1 অঙ্কের ঘরে পৌঁছেছে। শীতের প্রভাব মানুষের জীবনে কেমন পড়েছে? জি, উত্তরের জেলা পঞ্চগড়ে আমরা দেখি যে বরাবরই কিন্তু অন্যান্য দেশের অন্যান্য এলাকার তুলনায় কিন্তু কনকনে শীত বিরাজ করে এবং এই শীত মৌসুমের অধিকাংশ দিনেই কিন্তু পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়ে থাকে। তো আমরা আসলে এই চলতি শীত মৌসুমও একই অবস্থা দেখছি যে এখানে প্রথম পর্যায়ে মৃদু শৈত্যপ্রবাহ অর্থাৎ 8.8 পর্যন্ত নেমেছিল। এরপর টানা 6 দিন ছিল সেই মৃদু শৈত্যপ্রবাহ। গত 3 দিন 10-এর উপরেই তাপমাত্রা ছিল। আজকে সকাল 6টায় প্রাথমিকভাবে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.8 ডিগ্রি সেলসিয়াস তেঁতুলিয়া আবহাওয়া অফিসের পক্ষ থেকে। তো তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় তিনি বলেছেন যে সর্বনিম্ন তাপমাত্রা 8 থেকে 10-এর মধ্যে থাকলেই কিন্তু মৃদু পর্যায়ে শৈত্যপ্রবাহ বলা হচ্ছে। এই মৃদু পর্যায়ে শৈত্যপ্রবাহ কিন্তু পঞ্চগড়ে এটা দ্বিতীয় পর্যায়ে, এর আগে 6 দিন টানা ছিল। তো আমরা আসলে দেখছি যে প্রতিদিন বিকেলের পর থেকেই কিন্তু কনকনে শীত অনুভূত হয়। ঘন হালকা কুয়াশার সাথে উত্তরের হিমশীতল বাতাসেই আসলে হাড় কাঁপানো শীত বলা যায়, যে হাড় কাঁপানো শীত অনুভূত হয়। এটি পরদিন সকাল 8টা নাগাদ থাকে। আমরা দেখি যে 8টার পরেই কিন্তু সূর্যের আলো চারদিক ছড়িয়ে পড়ে। সূর্যের আলো ছড়িয়ে পড়ার সাথে সাথে দেখি যে শীতের তীব্রতা কিছু কমে গেল, তারপরেও কিন্তু শীত অনুভূত হয়। এটি
আমরা দেখছি যে গতকালকেও কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10.3 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু বিকেল পর্যন্ত আমরা সূর্যের উত্তাপ দেখেছি। এরপর থেকে আবার সেই হাড় কাঁপানো শীত উত্তরের হিমশীতল বাতাসের সাথে। তো এই শীতের কারণে আমরা বরাবরই দেখি যে ছিন্নমূল দুস্থ মানুষ, খেটে খাওয়া মানুষ, যারা কৃষি শ্রমিক, বিশেষ করে রিক্সা ভ্যান চালক, যারা খেটে খাওয়া মানুষ, তাদের কিন্তু সীমাহীন দুর্ভোগ থাকে। এবারও আমরা দেখছি এই দিনমজুর শ্রেণীর মানুষ কিন্তু আসলে সকালে যারা কাজে যোগ দেয় তারা সীমাহীন দুর্ভোগে রয়েছেন। এই ছিল শীত পরিস্থিতি নিয়ে সর্বশেষ পঞ্চগড় থেকে। শীতের প্রকোপ বেড়েছে পঞ্চগড়ে, জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল আলম। সাতক্ষীরার প্রাণসায়ের খালের প্রাণ ফেরানোর উদ্যোগ নিয়েছে প্রশাসন। এরই মধ্যে উচ্ছেদ হয়েছে অবৈধ স্থাপনা, পরিষ্কার করা হয়েছে ময়লা আবর্জনা। খালের দুপাশে লাগানো হয়েছে গাছ। মরিচচাপ ও বেতনা নদীর সাথে সংযোগ স্থাপনের কাজ চলছে। আগামী এপ্রিলে জোয়ারভাটায় দৃষ্টিনন্দন হবে প্রাণসায়ের খাল, আশা করছেন সংশ্লিষ্টরা। পৌরসভার পানি নিষ্কাশন ও ব্যবসা বাণিজ্য প্রসারের লক্ষ্যে 1869 সালে প্রাণসায়ের খাল খনন করেন জমিদার প্রাণনাথ চৌধুরী। সেই সময় এই খাল দিয়ে লঞ্চসহ বড় নৌকায় বিভিন্ন পণ্য আনা নেওয়া হতো। তবে দখলদারদের দৌরাত্ম্যে মৃতপ্রায় হয়ে পড়ে খালটি। খালের দুপাশ দখল করে নির্মাণ হয় বিভিন্ন স্থাপনা। সম্প্রতি খালের প্রাণ ফিরিয়ে আনার উদ্যোগ নেয় জেলা প্রশাসন। পৌরবাসীর আশা, প্রশাসনের উদ্যোগে দৃষ্টিনন্দন হবে খাল। প্রাণসায়ের খালের প্রাণ কিন্তু প্রায় নিভে গিয়েছিল। সম্প্রতি জেলা প্রশাসনের উদ্যোগে এই খালের প্রাণ ফেরাতে কিন্তু বৃক্ষরোপণ এবং বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এখনই দরকার খালের পরিচর্যা এবং ওইখানে যে গাছগুলি লাগানো হয়েছে এই পরিচর্যার জন্য ওর সাথে যারা সংলগ্ন দোকানদার আছেন তাদেরকে যুক্ত করে দেওয়া এবং নাগরিকদেরও একটি বড় অংশ এটি মনিটর করার জন্য দরকার। এরই মধ্যে ময়লা আবর্জনা পরিষ্কার, অবৈধ স্থাপনা উচ্ছেদ ও খালের দুপাশে গাছ লাগানোর কাজ শুরু করেছে প্রশাসন। এছাড়া জনসচেতনতা বাড়াতে চলছে অভিযান। পৌরসভার অংশ যেটুকু আছে, পৌরসভার যারা প্রশাসক বা কর্মকর্তা আছেন তাদেরকে বলেছি যে তারা যেন এই দুই ধারে দৃষ্টিনন্দন করার জন্য যা করবেন সেটা যেন করেন। আমরা সামগ্রিকভাবে এই খালের উন্নয়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি। বেতনা নদীর সাথে প্রাণসায়ের খালের সংযোগ স্থাপন করতে স্লুইস গেট সংস্কারের উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। 2025 সালের এপ্রিলে খালটি দৃষ্টিনন্দন হবে বলে আশা সবার। স্লুইস নষ্ট অবস্থায় আছে, সেটিও আমরা মেরামতের উদ্যোগ গ্রহণ করেছি। আশা করছি যে 2025-এর ফেব্রুয়ারি নাগাদ মেরামত কাজ সম্পন্ন হলে বেতনার সাথেও যে সংযুক্তি সেটি কিন্তু স্থাপিত হবে এবং পূর্ণাঙ্গভাবে প্রাণসায়ের খালের এক প্রান্ত থেকে আরেক প্রান্তের যে জোয়ার ভাটার ব্যাপারটি সেটি কিন্তু অ্যাক্টিভ হবে। 14 কিলোমিটার দীর্ঘ খালটি জেলা শহরের পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।